সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আর আমরা আজকে সপ্তম শ্রেণীর ম্যাথ বইটি সমাধান করার চেষ্টা করব। তোমরা শর্টকাট সলিউশনের সাথে যুক্ত থাকো। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে ম্যাথ বইটির সমাধান করব। আর আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের মূলদ এবং অমূলদ সংখ্যা। আমরা বিগত ক্লাসে বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা ক্লাসটি করোনি তারা এই ক্লাসটি শেষ করে ওই ক্লাসের রেকর্ড ভিডিও দেখতে পারো। সো আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। তাহলে আজকে আমাদের যে টপিকটি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে বর্গ সংখ্যা এবং সংখ্যা নির্ণয় করা। আমরা বিগত ক্লাসে বর্গ এবং বর্গ সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি সারণী থেকে একক স্থানে এক রয়েছে এবং এমন বর্গ সংখ্যা নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি বর্গ সংখ্যা এক হয়, যদি বর্গ সংখ্যা এক হয় তাহলে এর বর্গমূল হবে এক। যদি বর্গ সংখ্যা 81 হয় তাহলে এর বর্গমূল হবে 9। যদি বর্গ সংখ্যা 121 হয় তাহলে এর বর্গ সংখ্যা হবে 11। যদি 361 হয় তাহলে এর বর্গ সংখ্যা হবে 19। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্গ সংখ্যার একক স্থানে যদি এক থাকে তাহলে এদিকে এক অথবা 9 হবে, এদিকে একক স্থানে এক অথবা 9 হবে। এখন আমরা এখানে দেখতে পাবো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা 9 হলে, এক বা 9 হলে এর বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক। তাহলে আমাদের কি হবে, কোন বর্গ সংখ্যার, এই যে এখানে এক অথবা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে এক। আমরা কি পাচ্ছি তাইলে, এর একক স্থানীয় অঙ্ক হবে, একক স্থানীয় অঙ্ক হবে এক। একইভাবে এরপরে এরপরে এখানে যাই, এখানে দেখা যাচ্ছে যে বর্গ সংখ্যা 9, তাহলে এর সংখ্যা হবে 3। যদি বর্গ সংখ্যা 49 হয় তাহলে এর বর্গমূল হবে 7, এবং এর বর্গ সংখ্যা যদি 169 হয় তাহলে এর বর্গ সংখ্যা হবে 13। ঠিক একইভাবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3 অথবা 7 হয় তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানে হবে এক, সরি, একক স্থানে হবে 9। তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানে কি হবে, একক স্থানে হবে 9। এরপরে আমরা দেখতে পাচ্ছি এ এর বর্গ সংখ্যা হচ্ছে 16, তাহলে এর বর্গমূল হবে 4। যদি বর্গ সংখ্যা 36 হয় তাহলে এর বর্গমূল হবে 6। যদি বর্গ সংখ্যা 196 হয় তাহলে এর বর্গমূল হবে 14। যদি বর্গ সংখ্যা 256 হয় তাহলে বর্গ সংখ্যা হবে 16। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 অথবা 6, 4 অথবা 6, এই যে এখানে 4 অথবা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে হবে, তাহলে কত হবে, 6। আমরা দেখতে পেলাম এখানে হবে 6। এরপরে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। যে সংখ্যার সর্বদান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3 বা 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। আমরা বিগত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে কি বললো, যে সংখ্যার সরি, যে সংখ্যার সর্বদান দিকের অঙ্ক আমাদের এখানে দেয়া আছে যে সংখ্যার সর্বদান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3 বা 7 বা 8 তা থাকে। যদি 8 থাকে তাহলে তা পূর্ণবর্গ হবে না। এরপর যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে
ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। যেমন আমরা যদি 10 লিখি, এটা হচ্ছে এটা হচ্ছে বিজোড়। বিজোড় বিজোড় পূর্ণ, বিজোড় হচ্ছে বিজোড় সংখ্যক শূন্য। যদি আমরা 100, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে পূর্ণবর্গ হবে না। যদি আমরা 100 লিখি, তাহলে তাহলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে এটা এটা হবে পূর্ণবর্গ। এটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা। এভাবে যদি 1000 লিখি, তাহলে সেটা 1000 লিখলে সেটা হবে, সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি আমরা 10,000 লিখি, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর এটা দেখি, একক স্থানীয় অঙ্ক 1, 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। হবে যে এমন কোনো কথা না, হতে পারে। যেমন 81, 64, 25, 36, 49 ইত্যাদি বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। আবার সংখ্যার ডান দিকের জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 100, 4,900, 10,000। একটু আগে এই যে আমরা এখানে যেটা দেখলাম, এই যে যে সংখ্যা বিজোড় সংখ্যক শূন্য থাকে, তা ওই যেটা আমরা করছিলাম, ঠিক ঠিক এইভাবে আমরাও সেম। এরপরে আমরা এই কাজগুলো করি, কাজগুলোর সমাধান করি। আমরা দেখতে পাচ্ছি সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে। এরূপ সংখ্যার সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। তাহলে আমরা দেখব, আমরা যদি দেখি এখানে 4, 4, 4, 4 এর বর্গমূল করলে কত হয়? 2, 2। তারপর তারপরে চার সংখ্যক যে যে সংখ্যা আছে তা হচ্ছে 64, 64, 64 যদি করি, 64 কে বর্গমূল করলে কি হবে? 8, 8। তারপর দেয়া আছে হচ্ছে, এরপর আমরা পাই 144, 144, 144 যদি বর্গমূল করি, তাহলে আমরা আমরা পাবো হচ্ছে 12, 12। তারপর দেয়া আছে হচ্ছে 300, 324, 324, 324কে যদি বর্গমূল করি, তাহলে আমরা পাবো 18, 18। তাহলে আমরা পাবো 18। ঠিক এরকম অঙ্ক একটা প্রথমে করেছিলাম, সেটা হচ্ছে এরকম। এই যে এখানে দেয়া আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, এখানে 6 আর 4 6 আর 4 দেয়া আছে। তাহলে আমাদের হবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 এবং 2 এবং এই যে 2 এবং 8 হয়, 2 এবং 8 হয়, তাহলে ওই বর্গ সংখ্যার একক স্থানীয় হবে কত হবে? তাহলে ওই বর্গ সংখ্যার একক স্থানীয় হবে 4। তাহলে কি হবে? ওই বর্গ সংখ্যার একক স্থানীয় হবে 4। এটা আমরা করলাম। এরপরের সমাধানটা আমরা করব। নিচের সংখ্যাগুলোর নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্কটি কত হবে? আমরা এটা এখন সমাধান করার চেষ্টা করব। এই যে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্কটি কত হবে? তাহলে আমরা যদি প্রথমটা লিখি 1200, 1200, তাহলে আমরা যদি এটা করি 1273 যদি বর্গ করি, 1273 যদি বর্গ করি, তাহলে তাহলে আমরা পাবো তাহলে আমরা পাবো হচ্ছে 16 লক্ষ, 16, 16। তাহলে আমরা পাবো আহ তাহলে আমরা পাবো হচ্ছে 16 লক্ষ, 16 লক্ষ, সরি, 16 লক্ষ 20,000, 16 লক্ষ 20,000, 529, 29। ঠিক আছে। এরপরে যেটা দেয়া আছে এরপরে যেটা দেয়া আছে তা হচ্ছে এরপরে যেটা দেয়া আছে 1400, 1400, 1426, সরি, 1400, 1426। এটা যদি বড় করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে উম আমরা পাচ্ছি 20 লক্ষ, 20,33,476, 476। এরপরে তা যদি এরপরে তা করি, তাহলে উম একে যদি বড় করি,
যদি 13,645কে বর্গ করি বর্গ করি তাহলে আমরা পাবো হচ্ছে বর্গ হলে তাহলে আমরা পাবো 1, 8, 6, 1, 8, 6, 6, 2, 5। তাহলে আমরা কত পাচ্ছি? 1,86,18,625। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এরপরে যেটা আছে সেটা আমরা দেখব কত আছে। 9, 8, 7, 6, 4, 7, 4। এখানে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো এখানে যদি আমরা বর্গ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেটা পাবো হচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। তার তার আমি সেটা লিখে দিই। 9, 7, 5, 4, 4, 3, 8, 6, 7, 2, 6, 7, 6। সর্বশেষ যেটা দেওয়া আছে আমরা এখন লিখবো এটা। 9, 9, 5, 8, 0। এটা যদি বর্গ করলে আমরা পাবো বর্গ করলে আমরা পাবো সেটি হচ্ছে সেটি পাবো হচ্ছে 9, 9, 1, 6, 1, 7, 6, 6, 4, 0, 0। সো এই সংখ্যাগুলোর আমরা হচ্ছে এই সংখ্যাগুলো বর্গ করে যেগুলো পেলাম সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সেগুলোর প্রথমটা হচ্ছে আমরা 1273 যদি বর্গ করি তাহলে পাবো 16 লক্ষ। 16 লক্ষ আমরা যেটা পাবো সেটা হচ্ছে 16,20,529। তারপর 1426কে যদি বর্গ করি তাহলে পাবো 20,33,476। এরপর 13,645কে যদি বর্গ করি তাহলে পাবো 1,86,00,000। 1,86,18,625। এরপর উম, এই সংখ্যা থেকে যদি বর্গ করি তাহলে আমরা এই সর্বশেষ এই সংখ্যাটি পাবো, অনেক বড় সংখ্যা পাবো। তারপর 99,580কে যদি বর্গ করি 580কে যদি বর্গ করি তাহলে আমরা পাবো এই 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 সংখ্যাটি পাবো আমরা এই সংখ্যাটি পাবো। এখন প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কটি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 9। এই যে 9। এখানে এখানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 6। এখানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 5। এখানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 6। আর এখানে একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 0। তাহলে আমরা এই দুইটা কাজের সমাধান করলাম। এরপরে পৃষ্ঠায় গেলে আমরা দেখতে পাবো নিচের বর্গমূল সমূহ কয়েকটি পূর্ণ বর্গ সংখ্যার তালিকা দেওয়া হলো। আমরা এটা একটু পরে করি। প্রথমে আমরা জেনে নিই বর্গমূলের চিহ্ন। বর্গমূলের চিহ্ন বর্গমূল প্রকাশের জন্য রুট ওভার চিহ্ন ব্যবহার করতে হয়। আমরা হচ্ছে বর্গমূল প্রকাশের জন্য এই চিহ্নটি ব্যবহার করব। 25-এর বর্গমূল বোঝাতে লেখা হয় 25 √25। তাহলে আমরা জানি 5 × 5 সমান হচ্ছে 25। কাজে 25-এর বর্গমূল হবে 5। কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো। আমাদের কাজটা দেওয়া আছে হচ্ছে কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো। তাহলে আমরা এখানে দেখতে পাবো আমরা হচ্ছে এখন বর্গমূলের তালিকা তৈরি করব। যদি বর্গ সংখ্যা 1 হয় তাহলে একে যদি বর্গমূল করি তাহলে এর বর্গমূল হবে 1। যদি 4কে বর্গমূল করি তাহলে এর বর্গমূল হবে 2। যদি 9কে বর্গমূল করি তাহলে এর মান হবে 3। এভাবে যদি 16কে বর্গমূল করি তাহলে এর মান হবে 4। যদি 25কে বর্গমূল করি তাহলে এর মান হবে 5। যদি 36কে বর্গমূল করি তাহলে এর মান হবে 6। যদি 49কে বর্গমূল করি তাহলে এর মান হবে
7 এভাবে আমরা যেগুলো এগুলো যদি বর্গমূল করতে থাকি, 64, 81, 100, 121 কে বর্গমূল করলে পাবো আমরা 11, 144 কে বর্গমূল করলে আমরা পাবো 12, 169 কে বর্গমূল করলে আমরা পাবো 13, 196 কে বর্গমূল করলে আমরা পাবো 14। ঠিক এভাবে 441 পর্যন্ত সর্বশেষ 441 দেয়া আছে। যদি 441 কে বর্গমূল করি তাহলে আমরা পাবো কত? 21। সব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমরা আগামীকাল আবার এরপরের অধ্যায় নিয়ে আলোচনা করব। এরপর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। এটা নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।